শুরু করতে চলেছি আজকের পিএসসির ক্লাস। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত মেঘরৌদ্র গল্প থেকে পঞ্চম পরিচ্ছেদ। দেখো, সংসারে বড় বড় ব্যাপারগুলি যখন প্রবলভাবে গজাইয়া উঠিতে থাকে, তখন ছোট ছোট ব্যাপারগুলিও ক্ষুধিত ক্ষুদ্র শিকড়জাল লইয়া জগতের উপর আপন দাবি বিস্তার করিতে ছাড়ে না। মানেটা কি? সংসারের বড় বড় ব্যাপারগুলো প্রবলভাবে গজিয়ে ওঠে। এটা তোমরা ভেবে দেখবে, একটা সূক্ষ্ম দার্শনিক প্রভাব এখানে আছে যে সংসারে যখন বড় বড় ব্যাপারগুলো প্রবলভাবে গজিয়ে ওঠে, তখন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো শিকড়জাল চারিদিকে শাখা প্রশাখা বিস্তার করে, যে একটা ছোট্ট কিছু থেকে অগ্নিস্ফুলিঙ্গ যাকে বলে, হ্যাঁ, তো সেইটা আগুন জ্বলে ওঠে। তো জগতের উপরে আপন দাবি বলে, আমি প্রধান, নিজের দাবি বিস্তার করতে শুরু করে, তাই তো? শশীভূষণ যখন এই ম্যাজিস্ট্রেটের হাঙ্গামা লইয়া বিশেষ ব্যস্ত, যখন বিস্তৃত পুঁথিপত্র হইতে আইন উদ্ধার করিতেছেন, মনে মনে বক্তৃতায় শান দিতেছেন, কল্পনায় সাক্ষীকে জেরা করিতে বসিয়া গিয়াছেন ও প্রকাশ্য আদালতের লোকারণ্য দৃশ্য এবং যুদ্ধ পর্বের ভাবী পর্বাধ্যায়গুলি মনে আনিয়া ক্ষণে ক্ষণে কম্পিত ও ঘর্মাক্ত হইয়া উঠিতেছেন, এগুলো সব বড় বড় বিষয়, ঠিক আছে? তখন তাহার ক্ষুদ্র ছাত্রীটি, এবার গিরিবালার প্রসঙ্গ যখনই আসছে তখন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়। ক্ষুদ্র ছাত্রীটি তখন তাহার ছিন্ন প্রায় চারুপাঠ ও মসিবি চিত্র লিখিবার পাতা, বাগান হইতে কখনো ফুল, কখনো ফল, মাতৃ ভাণ্ডার হইতে কখনো আচার, কোনো দিন নারিকেলের মিষ্টান্ন, কোনো দিন পাতায় মোড়া কেতকী কেশর সুগন্ধি, গৃহনির্মিত ক্ষয়ের আনিয়া নিয়মিত সময়ে তাহার দ্বারে আসিয়া উপস্থিত হইত। প্রথম দিন কতক দেখিল, কিছুদিন শশীভূষণ দেখলো গিরিবালা এই জিনিসগুলো নিয়ে আসছে। এটা একটা সংসারে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের মধ্যে এইটা হলো একটা বিষয় যা কিন্তু নিজের দাবি বিস্তার করছে। দেখো, এখানে কিন্তু শুধুমাত্র গিরিবালা গল্পে নিজের দাবি বিস্তার করছে শশীভূষণ, বিভিন্ন চিন্তায় ব্যস্ত মোকদ্দমা নিয়ে, তার মাঝে এসে সে যে নিজের দাবি যে বিস্তার করছে, এই সমস্ত নিয়ে আসছে, তা নয়। গল্পের মধ্যেই লেখক দেখাতে চাইছেন যে গল্পকার যে বড় বড় বিষয়গুলোর মধ্যেও কিন্তু গিরিবালার প্রসঙ্গটাও কিন্তু ক্ষুদ্র বিষয় হলেও কিন্তু বড় বিষয়ের কাছে কোনো অংশে কম নয়, সেও তার আপন দাবি বিস্তার করতে পারে। প্রথম দিন কতক দেখিল শশীভূষণ একখানা চিত্রহীন প্রকাণ্ড কঠোর মূর্তি গ্রন্থ খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছেন। সেটা যে মনোযোগ দিয়া পাঠ করিতেছেন তাহাও বোধ হইল না। মানে গিরিবালার কাছে সে যে মনোযোগ দিয়ে সেই বইটা পড়ছে শশীভূষণ, সেটা মনে হলো না। অন্য সময় শশীভূষণ যে সকল গ্রন্থ পড়িতেন তাহার মধ্যে হইতে কোনো না কোনো অংশ গিরিবালাকে বুঝাইবার চেষ্টা করিতেন, কিন্তু ওই স্থূলকায় কালো মলাটের পুস্তক হইতে গিরিবালাকে শুনাইবার যোগ্য কি দুটো কথাও ছিল না। মানে গিরিবালাকে ওই মোটা পুস্তক থেকে গিরিবালার যোগ্য কোনো কথা ছিল না। তা না থাক, তাই বলিয়া ওই বইখানি কি এতই বড় আর গিরিবালা কি এতই ছোট যে সে বুঝতে পারবে না? প্রথমটা গুরুর মনোযোগ আকর্ষণের জন্য গিরিবালা সুর করিয়া বানান করিয়া বেণী সমেত দেহের উত্তরার্ধ সবেগে কি করতো, দুলাইতে দুলাইতে উচ্চ ঈশ্বরে আপনি পড়া আরম্ভ করিয়া দিত। সে কি করতো, নিজের পড়া, সে চারুপাঠ করতো, আখ্যান মঞ্জুরি পড়তো, তোমরা জানো, সে নিজের পড়া আরম্ভ করতো। দেখিল তাহাতে বিশেষ ফল হইল না। দেখলো শশীভূষণ তাতে ভ্রুক্ষেপই করছে না। কালো মোটা বইখানার উপর মনে মনে অত্যন্ত চটিয়া গেল। ওটা ছিল ওর আইনের বই। কার? শশীভূষণের আইনবিদ্যার বই। ওটাকে একটা কুৎসিত কঠোর নিষ্ঠুর মানুষের মতো করিয়া দেখিতে লাগিল। ওই বইখানা যে গিরিবালাকে বালিকা বলিয়া সম্পূর্ণ অবজ্ঞা করে, তাহা যেন তাহার প্রত্যেক দুর্বোধ পাতা দুষ্ট মানুষের মুখের মতো আকার ধারণ করিয়া নীরবে প্রকাশ করিতে লাগিল। যাই হোক, কালো মোটা বইখানার উপর মনে মনে অত্যন্ত চটিয়া গেল। ওটাকে একটা কুৎসিত কঠোর নিষ্ঠুর মানুষের মতো করিয়া দেখিতে লাগিল। ওই বইখানা যে গিরিবালাকে বালিকা বলিয়া সম্পূর্ণ অবজ্ঞা করে, তাহা যেন তাহার প্রত্যেক দুর্বোধ পাতা দুষ্ট মানুষের মুখের মতো আকার ধারণ করিয়া নীরবে প্রকাশ করিতে লাগিল। সেই বইখানা যদি কোনো চোরে চুরি করিয়া লইয়া যাইত, তবে সেই চোরকে সে তাহার মাতৃভাণ্ডারে সমস্ত কেয়া ক্ষয়ের চুরি করিয়া পুরস্কার দিতে পারিত। ওই বইখানা
শশীভূষণকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল যে ওখান থেকে বেরিয়ে গিরিবালার সাথে কথা বলছিল না। গিরিবালা নিজের মনেই চারুপাঠ পাঠ করছিল। গিরিবালা কিছু বোঝে না বলে, যেহেতু বালিকা সেই জন্য ওই বইয়ের কাছে গিরিবালা তো ছোটো, সেই কারণে শশীভূষণ তার সঙ্গে আলোচনা করতো না। যে জিনিসটা গিরিবালার খারাপ লাগতো, এবং গিরিবালা যদি বলছে যদি কোনো চোরে চুরি করে নিত বইটা, তাহলে এটা সুকুমার প্রবৃত্তি একটা ওর মনের ভাব যে যদি চুরি করে নিত তাহলে তার সমস্ত কেয়া ক্ষয়ের মাতৃভাণ্ডার মায়ের ভাণ্ডারে কেয়া ক্ষয়ের কী করতো, সে চুরি করে তাকে পুরস্কার দিত চোরটাকে। সেই বইখানার বিনাশের জন্য সে মনে মনে দেবতার নিকট যে সকল অসঙ্গত ও অসম্ভব প্রার্থনা করিয়াছিল তাহা দেবতারা শুনেন নাই। মানে দেবতারা শুনবে কেন, সে তো একটা বালিকা, তার যে সমস্ত অসঙ্গত অবাস্তব যে অসম্ভব যে সমস্ত প্রার্থনা সেইগুলো, মানে তার আইনবিদ্যার বই চুরি হয়ে যাক বা আইনবিদ্যার বই কিছু একটা নষ্ট হয়ে যাক, সেটা দেবতারা শুনবে কেন, এইগুলো ও প্রার্থনা করেছিল। এবং পাঠকদিগকেও শুনাইবার কোনো আবশ্যক দেখি না। তাই গল্পকার বলছেন যে কী কী প্রার্থনা করেছিল, মানে অসম্ভব মানে বালিকা সুলভ যে সমস্ত মনোভাব সেইগুলো প্রকাশ পেয়েছিল, সেগুলো মানে পাঠকের সামনে উন্মোচন করার আবশ্যকতা তিনি মনে করেননি, কোনো আবশ্যকতা নেই। তখন ব্যথিত হৃদয় বালিকা দুই একদিন চারুপাঠ হস্তে গুরুগৃহে গমন বন্ধ করিল। গুরুগৃহে কার গুরুগৃহ কোথায়? শশীভূষণের বাড়িটাই হলো ওর গুরুগৃহ, যেখানে শশীভূষণ ছিল গুরু, ও ছিল শিষ্যা, তো সেখানে ও পড়াশোনা করতো। তাই বলছে গুরুগৃহে সে যাওয়া বন্ধ করলো। এবং সেই দুই একদিন পরে এই বিচ্ছেদের ফল পরীক্ষা করিয়া দেখিবার জন্য সে অন্য ছলে শশীভূষণের গৃহ সম্মুখবর্তী পথে আসিয়া কটাক্ষপাত করিয়া দেখিল যে কিছুদিন পর সে এসে দেখল যে শশীভূষণ সেই কালো বইখানা ফেলিয়া একাকী দাঁড়াইয়া হাত নাড়িয়া লোহার গরাদগুলোর প্রতি বিজাতীয় ভাষায় বক্তৃতা প্রয়োগ করিতেছেন। বোধ করি বিচারকের মন কেমন করিয়া গলাইবেন এই লোহাগুলোর উপর তাহার পরীক্ষা হইতেছে। সংসারে অনভিজ্ঞ গ্রন্থবিহারী শশীভূষণের ধারণা ছিল যে পুরাকালে ডিমোস্থেনিস, সিসিরো, বাক্র, সেরিডন এরা ছিল এই সমস্ত বাগ্মীগণের কথা এখানে বলা আছে। এই বাগ্মী বলের বাক্য বলে যে সকল অসামান্য কার্য করিয়া গিয়াছেন, যেরূপ শব্দভেদী সর্বর্ষণে অন্যায়কে ছিন্ন ভিন্ন, মানে তখন অনেকটা দেখো ব্রিটিশদের বিরুদ্ধে সে তো কথা বলছে। এখানে শশীভূষণের লড়াইও ছিল ব্রিটিশদের বিরুদ্ধে। সে যাই হোক, তো এখানে ছিল দেখো জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব এসেছে গ্রামে, জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব। এই যে এরা এসে যে হরকুমার, তোমরা দেখেছো আগের পরিচ্ছেদে আমি পড়িয়েছি, হরকুমারকে বলেছে যে কুকুরের জন্য ঘি আনার জন্য, যদি হরকুমার আনেনি সেই কারণে হরকুমারকে কি করেছে, ম্যাথরকে দিয়ে গোটা গ্রাম তাকে কান ধরে ঘুরিয়েছে, তাই তো। ওটা হরকুমার, তাতে কি হয়েছে, হরকুমারের তো সেটা সম্মানে লেগেছে, সেই হচ্ছে ব্যাপার। এই জিনিসগুলো তাহলে এই হচ্ছে সে ইংরেজদের বিরুদ্ধে ছিল। তো ডিমোস্থেনিস, সিসিরো, বাক্র, সেরিডন সবাই তো খারাপ ছিল না, কিন্তু যে সমস্ত বাগ্মীগণ ছিলেন তাদের মধ্যে তাদের বাক্য বলে অসামান্য কার্য তারা সাধন করে গেছেন, এবং শব্দভেদী সর্বর্ষণে অন্যায়কে তারা কিন্তু ছিন্ন ভিন্ন করেছেন, অত্যাচারকে লাঞ্ছিত এবং অহংকারকে ধূলিসাৎ করিয়া দিয়াছেন। তাদের সর্বর্ষণ শব্দভেদী শব্দ অর্থাৎ তারা লেখার মাধ্যমে, তাই তো। আজিকার দোকানদারির দিনেও তাহা অসম্ভব নয়। দোকানদার দিনেও কিন্তু এই আজকালকার দিনে আমরা গালাজ অশ্লীল ভাষা প্রয়োগ করেছেন, সেটাই বলা হচ্ছে। প্রভুত্ব মদগর্বিত উদ্যত ইংরেজকে কেমন করিয়া তিনি জগৎ সমে লজ্জিত অনুতপ্ত করিবেন, কিভাবে করবেন। তিলকুচি গ্রামের জীর্ণ ক্ষুদ্র গৃহে, তাহলে গ্রামের নাম কি ছিল? তিলকুচি গ্রামেই ছিল শশীভূষণ গিরিবালা। জীর্ণ ক্ষুদ্র গৃহে দাঁড়াইয়া শশীভূষণ তাহারই চর্চা করিতেছিলেন। আকাশের দেবতারা শুনিয়া হাসিয়াছিলেন, কি তাহাদের দেবচক্ষু অশ্রুসিক্ত হইতেছিল তাহাকেও বলিতে পারে না। ওনারা যে হাসছিলেন শশীভূষণের কথা শুনে নাকি তারা কাঁদছিলেন সেটা কেউ বলতে পারে না। সুতরাং সেদিন গিরিবালা তাহার দৃষ্টিপথে পড়িল না। সেদিন বালিকার অঞ্চলে জাম ছিল না। পূর্বে একবার জামের আঁটি ধরা পড়িয়া অবধি ওই ফল সম্বন্ধে সে অত্যন্ত সংকুচিত ছিল। এমনকি শশীভূষণ যদি কোনোদিন নিরীহভাবে জিজ্ঞাসা করিত, গিরি আজ জাম নেই, সে সেটাকে গূঢ় উপহাস জ্ঞান করিয়া সক্ষোভে যাও বলিয়া তর্জন করিয়া পলায়নের উপক্রম করিত। জামের আঁটির
অভাবে আমরা জামের আটি বলে থাকি, তাই তো? আমের আটি বলে থাকি, জামের আটি বলে থাকি। যাই হোক, জামের আটির অভাবে আজ তাহাকে একটা কৌশল অবলম্বন করিতে হইল। সহসা দূরের দিকে দৃষ্টিক্ষেপ করিয়া বালিকা উচ্চ ঈশ্বরে বলিয়া উঠিল, স্বর্ণ ভাই তুই যাস নে, আমি এখনই যাচ্ছি। এটা শশীভূষণকে দেখিয়ে গিরিবালা বলল। পুরুষ পাঠক মনে করিতে পারেন, মানে পুরুষ যারা পড়ছো সেই পুরুষ পাঠকদের উদ্দেশ্যে উনি বলেছেন যে পুরুষ পাঠক মনে করিতে পারেন যে কথাটা স্বর্ণলতা নামক কোনো এক দূরবর্তিনী সঙ্গিনীকে লক্ষ্য করিয়া সে উচ্চারণ করেছিল। কিন্তু পাঠিকারা, যারা পাঠিকা, যারা মানে নারী পাঠিকা, তারা সেই পাঠিকারা তারা কিন্তু নারী পাঠক যারা বা পাঠিকা বলা হচ্ছে, তারা সহজেই বুঝিতে পারিবেন দূরে কেহই ছিল না। এটা হলো সূক্ষ্ম মনস্তত্ত্ববোধ। এই সূক্ষ্ম নারী মনস্তত্ত্বগুলোকেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছিলেন। কেমন দেখো, পুরুষ পাঠক কিন্তু পাত্তাই দেবে না, কারণ যদি কোনো একটা দেখবে এটা কিন্তু একটা সূক্ষ্ম মনোভাব, নারীদের মন, যে কোনো নারী যখন কাউকে উপেক্ষাও ঠিক নয়, তাকে তার দিকে আকর্ষণ করতে চায়, তখন সে কিন্তু অন্য কিছু একটার দিকে বলে যে এই দাঁড়া দাঁড়া যাবি না, বা এরকম কিছু, ঠিক আছে, আমি মানে ওটা নিজের মনেও বললো, ঠিক আছে, বা এরকম, যাতে সেই লোকটা তার দিকে দেখে, ঠিক আছে, সেই লোকটা তার দিকে আকৃষ্ট এবং তাকে ডাকে। তারপর সে যখন আসবে তখন নারীটা কী করবে, বলবে না না তোমাকে আমি কিছু বলিনি, যাও তো, এইরকম একটা ব্যাপার, ঠিক আছে। এবার এটা পুরুষ অর্থাৎ শশীভূষণের দিক থেকে দেখলে কিন্তু শশীভূষণ ভাববে যে হয়তো কেউ আছে, ও পাত্তাই দেবে না, কারণ এটা হলো পুরুষের মন এই রকমই, আর নারীর মন এই রকমই। পুরুষরা ভাববে যে ঠিক আছে হয়তো কেউ ডাকছে, গুরুত্বই দেয় না। এটাই হচ্ছে পুরুষদের, এখানেই হচ্ছে পুরুষ আর নারীর তফাৎ, গুরুত্বই দেয় না। নারীর অনেক কিছু ব্যাপারে পুরুষরা জানেই না, গুরুত্বই দেয় না। নারীরাও চায় না, মানে নারীরা জানাতে চায়, ঠিক আছে, নারীরা জানাতে চায়, তার নিজের দিকটা জানাতে চায়, কিন্তু কিভাবে আকর্ষণ করে দেখো, এইভাবে মানে গিরিবালাকে দিয়েই বোঝানো হচ্ছে যে গিরিবালা দূরবর্তিনী সঙ্গীকে লক্ষ্য করলো। কিন্তু যারা পাঠিকা তারা তো নিজেরা নারী, তারা বুঝতে পারবে যে সেখানে কেউ ছিল না, গিরিবালা ওটা ইচ্ছা করেই বলল। কিন্তু হায়, লক্ষ্য সহজেই কেহই ছিল না, লক্ষ্য অত্যন্ত নিকট, কিন্তু হায়, অন্ধ পুরুষের প্রতি সে লক্ষ্যভ্রষ্ট হইয়া গেল। অন্ধ পুরুষকেই তো সে আকৃষ্ট করতে চেয়েছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো। সে গিরিবালাকে তো ডাকলোই না, যে তাকে সে উপেক্ষা করবে, গিরিবালাকে ডাকবে শশীভূষণ, তারপরে গিরিবালা যে তাকে উপেক্ষা করে চলে যাবে সেটা সে করতে পারলো না, কারণ শশীভূষণ গুরুত্বই দিল না, পাত্তাই দিল না। শশীভূষণ যে শুনিতে পান নাই তাহা নহে, কিন্তু তাহার মর্ম গ্রহণ করিতে পাইলেন না। সে যে কাকে ডাকছে, কেন ডাকছে, সেই সব শশীভূষণ দেখলো না, ঠিক আছে, কিন্তু শুনতে যে পায়নি তা নয়। তিনি মনে করিলেন বালিকা সত্যই ক্রীড়ার জন্য উৎসুক। সে ভাবছে হয়তো গিরিবালা সত্যিই খেলার সঙ্গিনী কাউকে পেয়েছে, স্বর্ণলতা বলে তার দিকে ছুটল, এবং সেদিন তাহাকে খেলা হইতে অধ্যয়নে আকর্ষণ করিয়া আনিতে তাহার অধ্যাবসায় ছিল না, এবং তাকে সেদিন যে গিরিবালাকে টেনে এনে পড়তে বসাবে সেটা ছিল না সেই দিন, সেই জন্য সে ডাকলোও না। কারণ দেখো, ছেলেদের মনটা মানে ছেলেদের বলতে পুরুষ মানুষের মনটা এই রকমই, যে তারা কখনো কোনো বিষয়কে ডিপলি ভাবে না, মানে সবসময় ওপরই ভাবে, সবসময় ওপরই ভাবে। তারা কিন্তু কখনো সূক্ষ্ম নারী মনস্তত্ত্বের ভেতরে ঢুকে একদম যায় না। যেই নারী মনস্তত্ত্ব রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যা করেছিলেন, যে নারী মনস্তত্ত্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যাখ্যা করেছিলেন, এই নারী মনস্তত্ত্বগুলোকেই ব্যাখ্যা করতে পেরেছিলেন এবং তুলে ধরতে পেরেছিলেন বলেই ওনারা আজ কিন্তু আমাদের কাছে চিরপরিচিত হয়ে আছেন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর, আরও অনেকে আছেন। যাকগে, এই নারী মনস্তত্ত্বগুলো আশাপূর্ণা দেবী, লীলা রয়, এছাড়া লীলা মজুমদার, এনাদের মধ্যে দিয়ে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, ওনাদের লেখাতে পাওয়া যায়। এবার দেখো, কারণ তিনিও সেদিন বলছে অধ্যাবসায় ছিল না, কারণ তিনিও সেদিন কোনো হৃদয়ের দিকে লক্ষ্য করিয়া তীক্ষ্ণ স্বর সন্ধান করিতেছিলেন। যাই হোক, বলছে সেদিন তাহাকে খেলা হইতে অধ্যয়নে আকর্ষণ করিয়া আনিতে তাহার অধ্যাবসায় ছিল না, কারণ তিনিও সেদিন কোনো না কোনো হৃদয়ের দিকে লক্ষ্য করিয়া তীক্ষ্ণ স্বর সন্ধান করিতেছিলেন। বালিকার ক্ষুদ্র হস্তের সামান্য লক্ষ্য যেমন ব্যর্থ হইয়াছিল, তাহার শিক্ষিত হস্তের মহৎ লক্ষ্য সেরূপ ব্যর্থ হইয়াছিল। পাঠকেরা সেই সংবাদ পূর্বেই অবগত
হইয়াছেন। সে কিন্তু গিরিবালাকেও কিন্তু ডাকতে পারেনি বা গিরিবালার সন্ধানও সে কিন্তু পায়নি, যে তার তীক্ষ্ণ স্বর। কারণ গিরিবালাকে সে তার আইনবিদ্যার বইয়ের সমস্ত কিছু বোঝাতে চেয়েছিল, কিন্তু গিরিবালা তো বোঝে না, সেই জন্য সে গিরিবালাকে কিন্তু বোঝাতেও যায়নি। ঠিক আছে, তো যাই হোক, সে কিন্তু যেটা চেয়েছিল সেটা সে গিরিবালার মধ্যে পায় না, আবার গিরিবালা যেটা চায় সেটা শশীভূষণের মধ্যে পায়নি। যাই হোক, পাঠকরা সেটা জানে। জামের আঁটির একটা গুণ এই যে একে একে অনেকগুলি নিক্ষেপ করা যায়, অনেকগুলো ছোট ছোট আঁটি তো নিক্ষেপ করা যায়, ফেলা যায় ছুঁড়ে ছুঁড়ে। চারিটি নিষ্ফল হইলে অন্তত পঞ্চমটি ঠিক স্থানে গিয়া লাগিতে পারে, কিন্তু স্বর্ণ হাজার কাল্পনিক হোক তাহাকে এক্ষুনি যাচ্ছি আশা দিয়া অধিকক্ষণ দাঁড়াইয়া থাকা যায় না। এক্ষুনি যাচ্ছি দাঁড়া, মানে অনেকক্ষণ তারপর দাঁড়িয়ে আছে গিরিবালা। থাকিলে স্বর্ণের অস্তিত্ব সম্বন্ধে লোকের স্বভাবতই সন্দেহ জন্মিতে পারে। যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে তাহলে ভাববে যে খেলতে গেল না কেন, ডাকলেও ওখানে দাঁড়িয়ে আছে কেন। সুতরাং সে উপায়টি যখন নিষ্ফল হইল তখন গিরিবালাকে অবিলম্বে চলিয়া যাইতে হইল। সে দেখলো, গিরিবালা কি দেখলো, গিরিবালাও দেখলো যে সে তো ডাকলো না শশীভূষণ, তাহলে আর দাঁড়িয়ে থেকে কী হবে, চলেই গেল, কারণ সে তো একজনকে ডেকে ফেলেছে। সে অদৃশ্য হোক আর থাকুক, যাই হোক, তথাপি স্বর্ণ নামনি কোনো মানে স্বর্ণ নামের কোনো দূরস্থিত সহচরী সঙ্গলাভ করিবার অভিলাষ আন্তরিক হইলে যেরূপ সবেগে উৎসাহের সহিত পদচারণা করা স্বাভাবিক হইতো। যদি স্বর্ণ বলে সত্যি কেউ থাকতো ওখানে, স্বর্ণলতা বলে, যেমন সে উৎসাহ নিয়ে যে পদচারণা করে যে তার দিকে খেলার ঔৎসুক্য নিয়ে এগিয়ে যেত, সেই রকমই দেখো গিরিবালার গতিতে তাহা লক্ষিত হইল না। সেই আগের মতো সেই যে স্বাভাবিক যে খেলতে যাবে স্বর্ণলতার সঙ্গে ঔৎসুক্য বোধ আছে সেটা নিয়ে এগিয়ে যাবে, সেটা করলো না, সে এমনি এগোলো। ঠিক আছে, লক্ষিত হইল না। সে যেন তাহার পৃষ্ঠ দিয়া অনুভব করিবার চেষ্টা করিতেছিল পশ্চাতে কেহ আসিতেছে কিনা। সে ভাবছে শশীভূষণ বোধহয় তাকে ডাকবে, বুঝতে পেরেছ? যখন নিশ্চয় বুঝিল কেহ আসিতেছে না, তখন আশার শেষতম ক্ষীণতম ভগ্নাংশটুকু লইয়া একবার পশ্চাৎ ফিরিয়া চাহিয়া দেখিল। একবার সে একটা শেষ আশা ছিল যে হয়তো ডাকবে, তখন সে কী করলো, পেছন দিকে ফিরে তাকালো এবং কাহাকেও না দেখিয়া সে ক্ষুদ্র আশাটুকু এবং শিথিলপত্র চারুপাটখানি খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া পথে ছড়াইয়া দিল। চারুপাঠের বই, চারুপাঠ যেটা পড়তো সেই বইটা খণ্ড খণ্ড করে ছিঁড়ে ফেলে দিল। শশীভূষণ তাহাকে যে বিদ্যাটুকু দিয়াছে সেটুকু যদি সে কোনো মতে ফিরাইয়া দিতে পারিত, তবে বোধ হয় পরিত্যাজ্য জামের আঁটির মতো সে সমস্তই শশীভূষণের দ্বারের সম্মুখে সশব্দে নিক্ষেপ করিয়া দিয়া চলিয়া আসিত। বলছে সে যদি জামের আঁটির মধ্যে যে সমস্ত শশীভূষণ জামের মানে পরিত্যাজ্য জামের আঁটি, তাহলে সে সব কিছু ফেলে আসতো শশীভূষণের দরজার কাছে। বালিকা প্রতিজ্ঞা করিল দ্বিতীয়বার শশীভূষণের সহিত দেখা হইবার পূর্বেই সে সমস্ত পড়াশোনা ভুলিয়া যাইবে, সব ভুলে যাবে। চারুপাঠ ফারুপাঠ ছিঁড়ে ফেলেছে, তিনি যে প্রশ্ন জিজ্ঞাসা করিবেন তাহার কোনোটিরই উত্তর দিতে পারিবে না, একটিরও পারবে না। তখন শশীভূষণ অত্যন্ত জব্দ হইবে, তখন ঠিক হবে শশীভূষণ জব্দ হবে, এটাই গিরিবালা ভাবল। গিরিবালা দুই চক্ষু জলে ভরিয়া আসিল। পড়া ভুলিয়া গেলে শশীভূষণের যে কিরূপ তীব্র অনুতাপের কারণ হইবে, যে তাকে সে পড়াতে পারেনি, তার মনে নেই, তাহা মনে করিয়া সে পীড়িত হৃদয়ে কিঞ্চিৎ সান্ত্বনা লাভ করিল, যে বাবা আমি সব ভুলে গেলাম। গিরিবালা যে শশীভূষণ এত পড়ালো, এতটা সময় ব্যয় করলো, সেটা গেল, এবং কেবলমাত্র শশীভূষণের দোষে বিস্তৃত শিক্ষা সেই হতভাগিনী ভবিষ্যৎ গিরিবালাকে কল্পনা করিয়া তাহার নিজের প্রতি করুণ রস উচ্ছলিয়া হইয়া উঠিল। একটা করুণার জাগরণ, মানে নারী সুলভ মানসিকতাগুলোর প্রকাশ করছে ধীরে ধীরে। দেখো গিরিবালার মানসিক বিকাশ ঘটছে, বা তার মানসিকতার উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তার মানসিক বিকাশ লাভ ঘটছে, সে আস্তে আস্তে গিরিবালা বালিকা থেকে নারীতে পরিণত হচ্ছে। দেখো নিজের প্রতি করুণ রস উচ্ছলিত হলো, একটা করুণা এলো শশীভূষণের প্রতি। আকাশে মেঘ করিতে লাগিল, বর্ষাকালে এমন মেঘ প্রতিদিন করিয়া থাকে, প্রতিদিন এইরকম মেঘ করে থাকে। গিরিবালা পথের প্রান্তে একটা গাছের আড়ালে দাঁড়াইয়া অভিমানে ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। এমন অকারণ কান্না প্রতিদিন কত বালিকা কাঁদিয়া থাকে, এমনিই কাঁদছে কোনো বালিকা, ঠিক আছে, মনে দুঃখ হলেই কাঁদবে, উহার মধ্যে লক্ষ্য করিবার বিষয় কিছুই ছিল না, তেমন কিছু ছিল না। যাই হোক, এই হলো পঞ্চম পরিচ্ছেদের আলোচনা। প্রশ্নোত্তর পর্ব আমি আলোচনা করে দিয়েছি। আমি সপ্তম পরিচ্ছেদ থেকে দশম পরিচ্ছেদ পর্যন্ত এখনও পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব
পর্ব নিয়ে আসিনি, তবে খুব তাড়াতাড়ি আসবো। আমি চাইছি আগে পুরো সম্পূর্ণ পরিচ্ছেদগুলো শেষ করে তারপর, আমি ষষ্ঠ পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি, কিন্তু পরের মানে একদম শেষের পরিচ্ছেদ শেষ করে 10টা পরিচ্ছেদ শেষ করে আমি বাকি 3টে পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব অবশ্যই আলোচনা করে দেব, তাহলেই কিন্তু মেঘ ও রৌদ্র শেষ হয়ে যাবে। আজকে আলোচনা এই পর্যন্তই, পরের ক্লাসে থাকবে অন্য পরিচ্ছেদের আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।